চটিটা ছিঁড়ে গেল। অবশ্য চটির কোনো দোষ নেই, এতবার তাকে সারাই করা হয়েছে যে একবার না একবার তো জবাব দেবেই। কোনো রকমে একটা সারাইওয়ালাকে দিয়ে একটা কাজ চালানো গোছের সারাই করিয়ে নিয়ে আমি বেথুন কলেজে ঢুকলাম। আমি নন্দিতা ঘোষ, বেথুন কলেজে পড়ি, 3rd ইয়ারে। আজ আমি আমার এক অদ্ভুত অভিজ্ঞতার কথাই এইখানে বলবো। আমি থাকি পাশেই বিডেন স্ট্রিটের একটি পুরনো বাড়িতে। উত্তর কলকাতার বাড়িগুলো যেমন হয় আর কি, সেরকমই একটা বাড়িতে আমি থাকি। সদর দরজার পর একটা সরু গলি মতো রাস্তা আছে বাড়ির ভেতরে ঢোকার। ভেতরে ঢুকেই একটি চৌকো চাতাল, যার একধারে একটি বাথরুম ও একটি পায়খানা। চাতালের আরেক কোণায় একটি মিউনিসিপ্যালিটির কলের লাইন ও একটি মাঝারি আকারের চৌবাচ্চা। এই চাতালটি পুরনো সিমেন্টের টালি দিয়ে বাঁধানো। চাতালটির চারদিক দিয়ে ঘরের সারি এবং প্রতিটা ঘরের সামনে দিয়ে একটি লম্বা সরু বারান্দাও আছে। ওপরতলাতেও একইভাবে ঘরের সারি এবং বারান্দা ও একটি কমন বাথরুম ও পায়খানা আছে। বাথরুমে আছে একটি বড় চৌবাচ্চা। একজন ভারীর সাথে মাসকাবারি বন্দোবস্ত করা আছে, সে সকালে একবার আর বিকালে একবার চৌবাচ্চা ভর্তি করে দিয়ে যায়। গলি দিয়ে বাড়িতে ঢোকার ডান দিকে হচ্ছে দোতলায় ওঠা সিঁড়ি, আর বাঁ দিকে দুটি ঘর নিয়ে থাকি আমরা মানে আমি আর মা। বাবা গত হয়েছেন অনেক দিন আগে, আমি তখন বোধহয় ক্লাস 2 বা 3-তে পড়ি। মা যে কি কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমার পড়াশোনা চালিয়েছে, তা আমি বেশ ভালো করেই জানি। মা সেলাইয়ের কাজ করে উপার্জন করত এবং এখনও তা করে যাচ্ছে। বিভিন্ন দর্জির কাছ থেকে ছোটোখাটো কাজ, যেমন চেন লাগানো, বোতাম লাগানো, এইসব নিয়ে আসতো। এছাড়াও শাড়ির ফলস, পিকো, সাবব্লাউজ বানানো, এইসবও করে মা যে যৎসামান্য রোজগার হতো মায়ের, তাতেই আমাদের দুজনের কোনো রকমে চলে যেত। তাও মাঝে মাঝে মুদির দোকানে ধার হয়ে যেত, যেটা মা পুজোর আগে অমানুষিক পরিশ্রম করে রাতের পর রাত জেগে শোধ করত। এখন অবশ্য আমি বড় হওয়ার পর একটি মারোয়ারি বাড়িতে একটি মেয়েকে পড়াই, আর এছাড়াও আমার নিজস্ব পড়াশোনা এবং সকাল দিকটায় যতটা সম্ভব রান্নাবান্নাও আমি করে দিয়ে যাই। মারোয়ারি বাড়ির মেয়েটিকে পড়িয়ে আমি মাসে প্রায় 1000 টাকা মতো পাই। তবে এতে আমাদের সংসারটা মোটামুটি স্বচ্ছন্দেই চলে যায়। সিঁড়ি দিয়ে উঠে প্রথম 3টে ঘর নিয়ে থাকেন রামগোপাল মুখোপাধ্যায়, যিনি হচ্ছেন এই বাড়িটির বর্তমান মালিক। যদিও তার কয়েকজন শরিক এই ব্যাপারে মামলা করেছে এবং সেই মামলা এখনও চলছে। আমি শুনেছি যে মুখোপাধ্যায় বাবুদের পূর্বপুরুষ নাকি সিপাহী বিদ্রোহের সময় গোরা সৈন্যদের ঘি এবং তেল সাপ্লাই করে প্রচুর টাকা রোজগার করেন এবং তিনি এই বাড়িটি বানান। তারপরে কোনায় একটা ছোট মতন জায়গা আছে যেখানে কয়লা থাকে। কয়লার উনুনে আমাদের রান্না হয়, আর রামগোপাল বাবুদের কয়লার উনুনের ব্যবহার এখনও হয়। এছাড়াও নিচের তলায় থাকেন সমাদ্দার বাবুরা। পরিবারের কর্তা নিরঞ্জন সমাদ্দার, তার স্ত্রী প্রগতি আর তার 2 মেয়ে শম্পা ও রুম্পা। শম্পা কলেজে পড়ে বলে শুনেছি, অবশ্য কোন কলেজ জানি না। রুম্পা এবার 12 ক্লাস দেবে। সমাদ্দারবাবু একটি বড় কোম্পানিতে চাকরি করেন। এদিকে শুনছি নাকি কোম্পানির অবস্থা ভালো না এবং তার চাকরিটাও নেই, কিন্তু তার পরিবারের কেউই একথা জানে না। ওদের সংসার যে কী করে চলছে সব ভগবানই জানেন। সমাদ্দারবাবুরা প্রথম ঘরটিতে এক কোণায় রান্না করেন। তাদের অবশ্য গ্যাস আছে, এদিকে একটা ফ্রিজও আছে মাঝারি আকারের, আর আছে একটা ছোট মতন ডাইনিং টেবিল। দ্বিতীয় ঘরটাতে সমাদ্দারবাবু ও তার স্ত্রী থাকেন। একটা বড় খাট আছে, আর আছে 3টে প্লাস্টিকের চেয়ার। তারপরে ঘরটাতে 2 বোন থাকে, একটি খাটেই শোয়। সেখানে আছে একটি স্টাডি টেবিল ও চেয়ার, আর দেওয়াল জোড়া বইয়ের আলমারি। দোতলায় মুখার্জিদের অর্থাৎ বাড়ির মালিকের পাশের 3টে ঘর নিয়ে থাকেন ঝাদের পরিবার,
রাকেশ ঝা, তিনি পরিবারের কর্তা। তাদের আদি বাড়ি দ্বারভাঙ্গায়, কিন্তু এখন সেখানে আর ওরা যায় না, বা বলা যায় কোনো সম্পর্কই নেই সেখানের সাথে। তাদের কিছু আত্মীয় স্বজনও এখন কলকাতাতেই থাকে। তার পরিবারে থাকে তার স্ত্রী রীতা, এক ছেলে ও এক মেয়ে এবং অতি বৃদ্ধ বাবা। ঝাদের একটি বড় শাড়ির দোকান আছে হাতিবাগান বাজারে। রাকেশ ঝার ছেলেটি বড়, নাম অজয়, কল্যাণীর কোন একটা কারখানায় চাকরি করে শুনেছি, সে প্রায়ই থাকে না। আর মেয়ে সুনিতা গোয়েঙ্কা কলেজে কমার্স নিয়ে পড়ে। রাকেশবাবুর আশা সুনিতা পাশ করে তার সাথে ব্যবসায় সহায়তা করবে, যদিও সেটা তাদের জাতের মধ্যে একটু অপমানজনক হবে বৈকি, কিন্তু সুনিতার ব্যবসায় খুব ইন্টারেস্ট, সেজন্যই সে কমার্স নিয়ে পড়ছে। রাকেশবাবুর এক দূর সম্পর্কের ভাই থাকে গড়িয়াহাটের কাছে। সেই ভাইয়ের একটি ছেলে আছে, বড় ছেলে, নাম জিৎ, যে গড়িয়াহাটে তাদের যে দোকানটা আছে পাঞ্জাবির দোকান, সেইটা সম্পূর্ণ দেখাশোনা করে। সে প্রায় প্রত্যেক রবিবার দেখি এখানে তার তাওজি অর্থাৎ জেঠুর বাড়িতে প্রায়ই আসে এবং সারাদিন কাটিয়ে রাত্রিবেলা বাড়ি ফিরে যায়। এই জিৎ ছেলেটি অতিশয় নম্র, ভদ্র এবং বিনয়ী, কারোর দিকে চোখ তুলে তাকায় না পর্যন্ত। কি করে যে ব্যবসা চালায় বুঝতে পারি না। আমার সাথে বেশ কয়েকবার সামনাসামনি পড়ে গেছিল, সরি বলে অত্যন্ত সন্তর্পণে পাশ কাটিয়ে বেরিয়ে যায়, একবার মুখ তুলে তাকায় না পর্যন্ত। একবার আমার এক বন্ধু তার ভাইকে ভাইফোঁটায় উপহার দেওয়ার জন্য একটি পাঞ্জাবি কেনার দরকার পড়ে। আমি তাকে ওই দোকানে নিয়ে যাই, সে ওখান থেকে পাঞ্জাবি কিনলো। জিৎকে দেখলাম ক্যাশে বসে আছে। তখনই একবার দেখলাম সে মুখ তুলে আমাকে দেখে একটু মুচকি হাসলো, কিন্তু কোনো কথা বলল না, যেন আমাকে সে চেনেই না। বাড়ি ফিরে এসে আমি খাটে শুয়ে শুয়ে ভাবছি যে এ তো আমার নারীত্বের অপমান, আমি কি এতই কুৎসিত? আমার প্রচণ্ড রাগ হলো এবং চোখে জল চলে এলো। একদিন হয়েছে কি, রাকেশজির বৃদ্ধ বাবা লাঠি নিয়ে নিচে নামছিলেন সামনের রাস্তায় একটু পায়চারি করবেন বলে। হঠাৎ করে তিনি সিঁড়িতে বসে পড়েন বুকে হাত দিয়ে এবং প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। রাকেশজি ভাগ্যিস বাড়িতে ছিলেন তখন। তিনি আর তার মেয়ে দাদুকে তাড়াতাড়ি করে ঘরের বিছানায় শুইয়ে দেয়, কিন্তু তখনও দাদু সংজ্ঞাহীন। দুটো বাড়ি পরেই থাকেন ডাক্তার কর্মকার, তাকে ডাকা হয়। রাকেশজির সাথে সম্পর্ক ভালো হয়, তিনি তৎক্ষণাৎ বাড়িতে এসে দেখেন দাদুকে এবং জানান অবস্থা খুব ক্রিটিক্যাল, এক্ষুনি হসপিটালাইজড করতে হবে, যেখানে কার্ডিয়াক ফেসিলিটি আছে। সুনিতা ইতিমধ্যেই জিৎকে ফোনও করে দিয়েছে এবং জিৎ একটি অত্যন্ত আধুনিক কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসছে। অ্যাম্বুলেন্সের স্ট্রেচার বিয়ারেরা অত্যন্ত দক্ষতার সাথে দাদুকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিল। ভেতরে একজন ডাক্তারও ছিলেন, তিনি দাদুকে পরীক্ষা করে তৎক্ষণাৎ অক্সিজেন এবং স্যালাইন চালু করে দিলেন। যেহেতু রাকেশবাবুদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো, তাই তারা বাইপাসের ধারে একটি নামী প্রাইভেট হসপিটালে পেশেন্টকে নিয়ে গেলেন। সঙ্গে তাদের মেয়ে সুনিতাও ছিল অ্যাম্বুলেন্সে। সুনিতার কাছ থেকে আমি মোবাইলে সব খবরাখবর পাচ্ছিলাম। জিতের উদ্যোগেই প্রধানত ডাক্তারদের সাথে কথা বলা এবং এমার্জেন্সি থেকে কার্ডিয়াক আইসিইউতে নিয়ে যাওয়া হলো দাদুকে। শুনলাম ডাক্তাররা জানিয়েছেন অবস্থা খুব ক্রিটিক্যাল, রাত্রিরে বাড়ির কাউকে হসপিটালের লাউঞ্জে ওয়েট করতে হবে। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও দাদুকে আর রাখা গেল না। তিনি বেলা 4টে নাগাদ ইহলোক ত্যাগ করলেন। ডক্টররা বললেন 3 ঘন্টার আগে ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না, তাই ঘন্টা 3 ওয়েট করতে হবে। কিন্তু মোবাইলে তো খবর এসে গেছে এদিকে বাড়িতে, এবং সুনিতাও আর না থেকে হসপিটালে চলে এসছে। ওদের বাড়িতে কান্নার রোল পড়ে গেছে এবং অন্য ভাড়াটেদেরও চোখ অশ্রুসিক্ত, কারণ অনেক দিনের সম্পর্ক তো, প্রায় আত্মীয়ের মতনই। বেশ কিছুক্ষণ পর জিৎ এবং রাকেশবাবু দাদুর মরদেহ নিয়ে ফেরত আসলো একটি সববাহী গাড়িতে। এদের আবার অদ্ভুত নিয়ম আছে,
মরদেহ নাকি ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো যাবে না, তাকে কাঠের আগুনেই দাহ করতে হবে এবং প্রচুর ঘি ঢালতে হবে। যাই হোক, নির্দিষ্ট দিনে রাস্তার পাশেই একটি জায়গা দখল করে প্যান্ডেল করে সেখানেই শ্রাদ্ধশান্তি হলো দাদুর, এবং তাতে এই বাড়ির সব পরিবারই অংশগ্রহণ করলো। দাদু মারা যাওয়ার পর থেকে জিতু আর এদিকে আসা অনেক কমিয়ে দিল। এমনি করেই দিন যায়। ঝাঁদের বাড়ি আমার একটু যাতায়াত আছে, কারণ হচ্ছে সুনিতা, সে আমার থেকে কয়েক বছরের ছোট হলেও প্রায় বন্ধুর মতন সম্পর্ক আছে ওর সাথে আমার। ঝাঁঝিরা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাদের প্রথম ঘরটিতে একটি সোফা, একটি বড় খাট এবং একটি কর্নার টেবিলে ল্যান্ডলাইন। তারপরের ঘরটি সুনিতা আর তার দাদার। সেখানে দুটো বড় বড় চৌকি আছে, সুন্দর করে বিছানা পাতা, আর একটি টেবিল ও বইয়ের তাক। অপর দিকের দেওয়ালে একটি বড় আয়না। তার পাশের ঘরটিতে থাকতেন তাদের দাদু। সেই তক্তপোষ এখন খালি। একটা ছোট টেবিল মতো সেটা খাটে তুলে নিয়ে দাদু রোজ তুলসীদাসী রামায়ণ পড়তেন। দাদুর বিছানার সামনের দেওয়ালে অনেকগুলি ঠাকুরের ফটো আছে, যার মধ্যে আছেন বজরংবলী, রাম, সীতা ইত্যাদি। তখন প্রায় মাস 3 পেরিয়ে গেছে দাদু মারা যাওয়ার। একদিন হয়েছে কি, হঠাৎ আমাদের পাড়ায় ট্রান্সফরমার ব্রেকডাউন হওয়ায় পুরো পাড়া অন্ধকার হয়ে গেল। তখন প্রায় রাত্রি 10টা বাজে। সমাদ্দারবাবুদের 2 বোন, শম্পা ও রুম্পা, তারা দাদুর ঘরের ঠিক নিচের তলায় থাকে। তারা কিন্তু তখন শুয়ে পড়েছে। রুম্পার হঠাৎ মাঝরাত্রিরে ঘুম ভেঙে গেল। সে হঠাৎ শুনল তাদের ওপরের ঘরে কে যেন লাঠি ঠকঠক করে হাঁটছে। রুম্পা ভাবছে এই রাত্রিরে কে লাঠি নিয়ে হাঁটছে। যখন দাদু বেঁচে ছিল তখন দাদু হাঁটতো। কিছুক্ষণ চলার পর আওয়াজটা থেমে গেল। রুম্পা ভাবলো এ বোধহয় তার মনের ভুল। এই ভেবে সে আবার ঘুমিয়ে পড়ল। 2-3 দিন পরে আবার রুম্পা শুনতে পেল ওপরের ঘরে কে যেন হনুমান চালিসা পড়ছে। ঠিক যেমন দাদু পড়তো। সে তখন দিদিকে ডাকলো, দিদি দিদি ওঠ, ভালো করে শোন। দিদিও শুনলো যে কেউ একজন হনুমান চালিসা পড়ছে। দিদি বলল, রাকেশ আঙ্কেলই হবে মনে হচ্ছে। তখন রুম্পা বলল, এত রাত্রিরে? ব্যাপারটা খুব আশ্চর্যের নয়? দিদি বলল, হতেও তো পারে, এখন তুই ঘুমিয়ে পড়। এরকম ঘটনা আর একদিনও ঘটলো। তারপর দিন সকালবেলা রুম্পা গিয়ে সুনিতাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোর বাবা কি মাঝরাত্রিরে হনুমান চালিসা পড়ে? সুনিতা বলল, কই না তো। তাছাড়া মাঝরাত্রিরে কেন পড়তে যাবে? পড়লে সকালবেলাই পড়বে। তখন রুম্পা সুনিতাকে বলল, কিন্তু আমরা তো প্রায় শুনতে পাচ্ছি তোদের দাদুর ঘর থেকে হনুমান চালিসা পড়ার আওয়াজ। সুনিতা ব্যাপারটা হেসে উড়িয়ে দিল। তারও 2-3 দিন পর একদিন সুনিতার ঘুম ভেঙেছে মাঝরাত্রিরে। সেও শুনতে পেল দাদু তুলসীদাসী রামায়ণ সুর করে পড়ছে। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। সে তখন মাদের ঘরে গিয়ে ঠকঠক করে ঢুকে মাকে বলল, মা দেখো, দাদুর ঘর থেকে রামায়ণ পড়ার আওয়াজ আসছে, আমি পরিষ্কার শুনতে পেলাম। মা ধর্মর করে উঠে বলল, তাই আবার হয় নাকি? চল তো দেখি। বলে মা এসে দাদুর ঘরের আলো জ্বালিয়ে দেখলো কেউ কোথাও নেই। রামায়ণ যেমনকার তেমনি রাখা রয়েছে। এরপর আরেকদিন ঘটলো সব থেকে আশ্চর্যের ঘটনা। সেদিনও রাত্রিটা পুরো অন্ধকার হয়ে গেছে কোনো এক কারণে। সুনিতার মায়ের ঘুম ভেঙে হঠাৎ ভেতরের জানলার দিকে তার চোখ চলে গেল।
তিনি দেখলেন একজন বৃদ্ধ ভদ্রলোক লাঠি ঠক ঠক করতে করতে বারান্দা দিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। অবয়বটা ঠিক যেন তার শ্বশুরমশাইয়ের, যদিও ছবিটা ঠিক স্পষ্ট নয়। শুনে তার মা প্রচন্ড ভয় পেয়ে গুঁ গুঁ শব্দ করে অজ্ঞান হয়ে গেলেন। রাকেশজি কিছুক্ষণ পর ঘুম ভেঙে গুঁ গুঁ শব্দ পেয়ে দেখেন তার স্ত্রী ওইভাবে পড়ে আছেন। তিনি তখনই জল ছিটিয়ে তার স্ত্রীর জ্ঞান ফেরালেন এবং তার কাছ থেকে সমস্ত বৃত্তান্ত শুনলেন। ততক্ষণে মেয়েও উঠে গেছে এবং সেও এই ব্যাপারটা সমর্থন করল। সে এও জানালো যে শম্পারম্পাদের সাথেও নাকি এরকমই হয়েছে। যদিও আমি ব্যাপারটা শুনে মনে মনে খুব হাসছিলাম, কিন্তু অকস্মাৎ একদিন আমি যখন টয়লেটে যাব বলে মাঝরাত্রিরে উঠে চাতাল দিয়ে টয়লেটের দিকে যাচ্ছি, তখন ঝাদের বাড়ির বারান্দায় দেখলাম সাদা পোশাক পরিহিত একটি অবয়ব লাঠি নিয়ে আস্তে আস্তে হাঁটছে। ওই না দেখে আমি ছুটে ঘরে ঢুকে গেলাম এবং দরজা বন্ধ করে বিছানায় বসে কাঁপতে লাগলাম। এরপর একদিন মুকুটিবাবুর মেয়ে শিলাও মাঝরাত্রিরে এই দৃশ্য দেখতে পায়। তখন এই ব্যাপারটা নিয়ে বাড়ির মধ্যে ফিসফাস হতে থাকে এবং অনেকেই রাকেশবাবুকে অনুরোধ করে কিছু একটা ব্যবস্থা করার জন্য। দুদিন পরেই হঠাৎ দেখলাম জিৎ সকাল সকাল এসেই সোজা রাকেশবাবুর বাড়ি চলে গেল। তারপর রাকেশবাবু ও তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সোজা গড়িয়াহাটে তাদের বাড়িতে নিয়ে গেল। বিকেলের দিকে দেখি তারা সবাই আবার ফেরত এসছে। রাকেশবাবুর মুখ গম্ভীর। আমি সুনিতাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রে? সুনিতা বলল, ওখানে আমাদের গুরুদেব এসেছিলেন। তিনি সব শুনে বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব গয়ায় গিয়ে পিণ্ডদান করতে বললেন। রাকেশবাবুরা এর দুদিন পরেই গয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। আমি অবাক হয়ে ভাবছি, অশরীরে কখনো হনুমান চালিসা বা রামচরিত মানুষ পড়ে? এ তো তাদের বিরুদ্ধে যায়। যাই হোক, রাকেশজিরা ফেরত আসার পর আমরা আর কোনো ঘটনার কথা শুনিনি। কিন্তু তার বেশ কয়েক মাস পর অনেকেই ফিসফাস করতে লাগলো যে লাঠি নিয়ে মাঝরাত্রিরে হাঁটার আওয়াজ অনেকেই পেয়েছে। এর কিন্তু কোনো উত্তর আজ অবধি পাওয়া যায়নি।